হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার ট্রিক্স। আজকে আমরা ইডিয়ামস এবং ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম ভাবে এসে থাকে। তো আজকে আমরা সেই ইডিয়ামস, ফ্রেজেস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ইডিয়ামস এবং ফ্রেজেসকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রুট ওয়ার্ডস আর একটা হচ্ছে নেমোনিক্স। একটা হচ্ছে রুট ওয়ার্ড আর একটা হচ্ছে নেমোনিক্স। রুট ওয়ার্ড এবং নেমোনিক্সে ভাগ করেছি। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুট ওয়ার্ডসে, নেমোনিক্স আমরা পরের দিন নিয়ে আসব। ঠিক আছে, তো শুরু করি আমরা। ফার্স্টে যেটা আছে দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে সি। এবং আমি অবশ্যই বলবো যে আমাদেরকে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, বেশি বেশি করে লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, এবং যত তোমাদের বন্ধু বান্ধব এবং যারা প্রিপারেশন নিচ্ছে, যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে শেয়ার করবে। তাহলে ফার্স্টে যেটা হচ্ছে সি, সমুদ্র। তাহলে আমাদের কনফিউশন হয়ে যায় পেপারে। দেখবে ম্যাক্সিমাম পেপার যদি কেউ ফলো করো, সেখানে দেখবে ফ্রেজাল ভার্ব তোমরা পাবে, সেখানে তোমরা ইডিয়াম পাবে, এবং সেই জন্য আমরা মেলাতে পারি না মানেটা। ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা যখন ট্রান্সলেশন করি তখন মেলাতে পারি না। তাই আমাদেরকে এই ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ামে স্ট্রং হতে হবে। যদি আমরা ফ্রেজাল ভার্ব ইডিয়ামে স্ট্রং হয়, তাহলে আমাদের যে লেখা বা যে আমাদের লেখনীটা আমাদের তৈরি করব, সেটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হবে এবং খুব সুন্দর লিখবো। যেমন দেখো, প্রথমে আছে অ্যাট সি। অ্যাট সি মানে হচ্ছে ইন এ স্টেট অফ কনফিউশন বা ডিলেমা। ঠিক আছে, ইন এ স্টেট অফ কনফিউশন বা ডিলেমা মানে হি ওয়াজ অ্যাট সি ফর মেনি ডেজ। মানে যদি আমি এটা লিখতাম, হি ওয়াজ ভেরি কনফিউজড ফর মেনি ডেজ, হয়তো এই সেন্টেন্সটা আমি লিখতাম। কিন্তু সেই জায়গায় যখন আমি লিখছি হি ওয়াজ অ্যাট সি ফর মেনি ডেজ, আমার সেন্টেন্সটা একটা অন্য মাত্রা পাচ্ছে। আমার সেন্টেন্সটা একটা অন্য মাত্রা পাচ্ছে। সবাই লিখবে, যখন আমার কনফিউজড হয়ে যাচ্ছি কোনো কিছুতে, আমরা লিখবো কনফিউজড। কিন্তু কনফিউজড এর জায়গায় যখন অ্যাট সি লিখছি, তখন আমার লেভেলটা কয়েক গুণ কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমরা প্র্যাকটিস করব ইডিয়াম এবং ফ্রেজ এবং ফ্রেজাল ভার্ব গুলোকে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করা। তাহলে আমরা মেইন টপিকে চলে যাই। প্রথম হচ্ছে সি দিয়ে। ফার্স্ট হচ্ছে অ্যাট সি। অ্যাট সি মানে হচ্ছে কনফিউজ হয়ে যাওয়া, ডিলেমা, কিছুই বুঝতে না পারা। যেমন এখানে দেখো সেন্টেন্স আছে, হি ওয়াজ অ্যাট সি ফর মেনি ডেজ। অনেক দিনের জন্য সে ধন্দে আছে, কিচ্ছু ঠিক করতে পারছে না, বুঝতে পারছে না। নেক্সট হচ্ছে আ সি চেঞ্জ। তাহলে দেখো, এইখানে যদি এই সেন্টেন্সটা না হয়ে যদি এরকম থাকতো যে দেয়ার ওয়াজ এ বিগ চেঞ্জ ইন হিজ বিহেভিয়ার। ধরো এই সেন্টেন্সে লেখা আছে দেয়ার ইজ এ হিউজ বিগ চেঞ্জ বা হিউজ চেঞ্জ ইন হিজ বিহেভিয়ার, আর তুমি লিখছো দেয়ার ওয়াজ এ সি চেঞ্জ ইন হিজ বিহেভিয়ার। তাহলে তুমি যদি রিয়েলাইজ করো, তাহলে যে দেয়ার ওয়াজ এ সি চেঞ্জ ইন হিজ বিহেভিয়ার লিখেছে, তার মাত্রাটা কিন্তু একটা আলাদা মাত্রায় পৌঁছে গেছে। তা সি চেঞ্জ মানে কি? সি চেঞ্জ মানে হচ্ছে বিগ চেঞ্জ, বড় কোনো পরিবর্তন হলে সেটাকে আমরা ব্যবহার করব আর সি চেঞ্জ। নেক্সট হচ্ছে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, মানে হচ্ছে ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা অনেক সময় ইউজ করি আই এম ইন ডিফিকাল্ট সিচুয়েশন, আমি বলতে পারি। ধরো একটা সেন্টেন্স বললাম, আই এম ইন ডিফিকাল্ট সিচুয়েশন বা আই এম ইন ডিফিকাল্টি বলতেই পারি। তাহলে সেই জায়গায় এই বলছি কি, আই এম ইন বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। আই এম ইন বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি।
তাহলে he was caught in a very difficult situation. He was caught in a very difficult situation by opposing his boss. এটা ছিল মেইন সেন্টেন্স। এবার সেখানে ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনটাকে তুলে আমি লিখে দিলাম বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। তার ফলস্বরূপ কি হলো, আমার সেন্টেন্সটাতে আমি ইডিয়াম ব্যবহার করার ফলে, এবার যারা এই ইডিয়ামটা জানে না তাহলে কি এরা মানেটা করবে যে শয়তান এবং গভীর সমুদ্র দুজনের বিটুইন, দুজনের মাঝখানে, এইটাই কি হবে, এটা সে ধরা পড়লো শয়তান এবং গভীর সমুদ্রে। এটা হলো কিন্তু মানেটা, আমরা যখন ওয়ার্ড ফর ওয়ার্ড যখন আমরা করব তখন এইটাই মানেটা দাঁড়াবে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ইডিয়াম, ফ্রেজ, প্রভার্ব, তারপরে ফ্রেজাল ভার্ব যখন প্র্যাকটিস করব দেখবো যে একেবারে হিউজ, আমি ভাবছি একটা মানে কিন্তু অরিজিনালি মানেটা একেবারে আলাদা, তাই তো? তাহলে কি হলো এখানে, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন কেউ যায় তখন সেই জায়গাটাকে আমরা ব্যবহার করব বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। নেক্সট হচ্ছে ওশেন দিয়ে, এটা হলো সি ছিল, এবার আমরা ওশেন দিয়ে করব, সমুদ্র চলে গেল, এবার সাগরে আসি একটু। ফার্স্ট হচ্ছে বয়েল দ্য ওশেন। প্রথমেই একটা খটকা, একটা কেমন কেমন লাগবে, বয়েল দ্য ওশেন, সাগরকে ফোটাচ্ছি, বয়েল দ্য ওশেন। এবার বয়েল দ্য ওশেন মানে হচ্ছে, এবার আমি যদি ওয়ার্ড ফর ওয়ার্ড করি তাহলে দেখো হি ইজ ট্রাইং টু বয়েল দ্য ওশেন, সে চেষ্টা করলো সাগরকে ফোটাতে, সেটা হবে? এবং এই যে আমরা যদি যখন হিন্দু অথবা টেলিগ্রাফ এই যে পেপারগুলো যখন আমরা ফলো করি, এইগুলোতে ম্যাক্সিমাম হয় ফ্রেজাল ভার্ব দিয়ে ওরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে অথবা ইডিয়ামস দিয়ে কনস্ট্রাক্ট করে, এবং এই সবের জন্য কিন্তু আমি ওয়ার্ড ফর ওয়ার্ড মানে করতে গিয়ে কিন্তু আমি মানেই কিছু বুঝতে পারি না। তাই আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং একেবারে ইংরেজিটাকে নখে দর্পণে এনে একেবারে সহজ হয়ে যেতে হবে। তাহলে বয়েল দ্য ওশেন মানে কি হচ্ছে, টু ডু দ্য ইম্পসিবল থিং, কোনো কঠিন কাজ করাটাকে বলা হচ্ছে বয়েল দ্য ওশেন। তাহলে এখানে যদি থাকতো সেন্টেন্সটা হি ইজ ট্রাইং টু ডু দ্য ইম্পসিবল থিং বাই সার্চিং দ্য রিং ইন দ্য হিপ অফ গার্বেজ, ধরো এই সেন্টেন্সটা ছিল, এবার সেইটাকে আমি টু ডু দ্য ইম্পসিবল থিংটাকে তুলে আমি লিখে দিলাম বয়েল দ্য ওশেন। 70% যারা আমরা মোটামুটি পড়াশোনা একটু আধটু করছি তাদের ক্ষেত্রে, যারা ইংরেজিকে খুবই ভয় পায়, ইংলিশে যারা নিজেদেরকে একেবারে দূরে সরিয়ে রাখে, তারা বয়েল দ্য ওশেন লিখলে ওরা কিন্তু মিনিং অবশ্যই করবে যে সাগরকে ফোটানো হচ্ছে, ফোটানো সাগর, ঠিক কি না? কিন্তু এটা আজকে মাথায় ঢুকিয়ে নাও যে বয়েল দ্য ওশেন মানে হচ্ছে টু ডু দ্য ইম্পসিবল থিং, মানে কঠিন কাজ করা। কোনো কঠিন কাজ যখন আমরা করি তখন আমরা ইউজ করব বয়েল দ্য ওশেন। তাহলে কি বলেছে এখানে, হি ইজ ট্রাইং টু বয়েল দ্য ওশেন বাই সার্চিং দ্য রিং ইন দ্য হিপ অফ গার্বেজ। নেক্সট হচ্ছে আ ড্রপ অথবা স্পিট ইন দ্য ওশেন। স্পিট মানে থুতু ফেলা, ড্রপ একটা ফোঁটা বা থুতু ফেলা সমুদ্রে, সাগরে। তাহলে এটা মানে কি, এ স্মল অ্যামাউন্ট অফ সামথিং, মানে কিছু অল্প জিনিস করা, কিছু অল্প অল্প কিছু বা অল্প কিছুর ব্যাপারে যখন কিছু হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এ ড্রপ অর স্পিট ইন দ্য ওশেন। তাহলে কি দাঁড়ালো এটা, দ্য মানি দ্যাট আই রিসিভ ফর বিজনেস ওয়াজ জাস্ট এ ড্রপ ইন দ্য ওশেন, যে টাকাটা আমি ব্যবসার জন্য পেয়েছি সেটা সমুদ্রে মধ্য থেকে, যেমন আমরা কথাই বলি না যে আপনার কাছে এত আসে, সেখান থেকে যদি এক মগ বা এক বালতি যদি নিয়েও নেওয়া হয় তাহলে কিছু যায় আসবে না। এই যে বাংলায় যে কথাটা বলছি সেই জিনিসটা ইংরেজিতে ড্রপ ইন দ্য ওশেন অথবা স্পিড ইন দ্য ওশেন। ওকে, তাহলে নেক্সট হচ্ছে অ্যান ওশেন অফ সামথিং, মানে এই লট অফ সামথিং। অ্যান ওশেন অফ সামথিং মানে হচ্ছে এই লট অফ সামথিং, মানে অনেক কিছু, অনেক কিছু। এবার কি হচ্ছে, হি হ্যাজ এ ওশেন অফ নলেজ। এবার আমি এইখানে বললাম একটা সেন্টেন্স, ধরো যে হি হ্যাজ আ লট অফ নলেজ, একই সেন্টেন্স কিন্তু মিনিংও একই।
হি হ্যাজ আ লট অফ নলেজ বললাম, আর সেই জায়গায় বললাম হি হ্যাজ আ ওশেন অফ নলেজ। এবার তুমিই ঠিক করো বা তোমরাই ঠিক করো যে এই দুটো সেন্টেন্সে যদি তোমাকেই খাতা দেখতে দিতে দিই আমি, যে এই দুজন দুরকম সেন্টেন্স লিখেছে, তুমি কাকে বেশি মার্কস দেবে, কার লেখাটাকে তুমি বেশি প্রাধান্য দেবে? হি হ্যাজ এ লট অফ নলেজ যে লিখেছে, না হি হ্যাজ এ ওশেন অফ নলেজ লিখেছে? সত্যি কথা বলতে কি, যখনই তুমি কোনো কিছুতে ফ্রেজাল ভার্ব অথবা ইডিয়াম ইউজ করছো, তখন তোমার লেখাটা আরো মধুর, আরো আকর্ষণীয় হচ্ছে, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে ওশেন অফ সামথিং মানে হচ্ছে আ লট অফ, a lot of. He has a lot of money. He has a ocean of money. He has a lot of problems. He has a ocean of problems. ঠিক আছে, তাহলে নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে হর্স দিয়ে। হর্স মানে তো আমরা জানি ঘোড়া, আশা করি কাউকে বলতে হবে না। তাই হর্স দিয়ে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডার্ক হর্স। এবার সেটাকে ওয়ার্ড ফর ওয়ার্ড যদি আমি করি তাহলে কালো ঘোড়া। যদি ওয়ার্ড ফর ওয়ার্ড করি, কোথাও পেলাম ডার্ক হর্স লেখা আছে, তাহলে সেটাকে আমি কি বলবো? কালো ঘোড়া বলবো। কিন্তু কালো ঘোড়া নয়, কালো ঘোড়া ওয়ার্ড ফর ওয়ার্ড লিটারারি মিনিং হতে পারে। এটা মানে হচ্ছে আনএক্সপেক্টেড বা আননোন উইনার। আনএক্সপেক্টেড বা আননোন উইনার। হি ওয়াজ এ ডার্ক হর্স ইন দ্য কন্টেস্ট, মানে কখনো ভাবতেও পারেনি এমন জন যখন জয়ী হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ডার্ক হর্স। হি ওয়াজ এ ডার্ক হর্স ইন দ্য কন্টেস্ট। দেখবে আমরা বিভিন্ন পরীক্ষায় বা আমাদের সাথে অনেক বন্ধু পড়াশোনা করে, অনেকেই একসাথে হয়তো আমরা পড়েছি। এবার দেখা যায় এমন একজন হঠাৎ করে চাকরি পেয়ে গেল, যেটা মানে আনএক্সপেক্টেড থাকে আমাদের কাছে। তাহলে এই যে আনএক্সপেক্টেড কন্ডিশনে যখন কেউ কিছু উইন করছে, তখন সেটাকে বলা হয় ডার্ক হর্স। তাহলে হি ওয়াজ এ ডার্ক হর্স ইন দ্য কন্টেস্ট। নেক্সট হচ্ছে ইট লাইক আ হর্স। ইট লাইক আ হর্স, তাহলে এটা ওয়ার্ড ফর ওয়ার্ড কি? ঘোড়ার মতো খাচ্ছে। কিন্তু সেটা কি তাই? সেটা তাই নয়। ইট লাইক এ হর্স মানে ইট এ লট, মানে যে প্রচুর খায়। প্রচুর যদি খাই, তখন আমি সেই জায়গায় কি ব্যবহার করব? ইট লাইক আ হর্স। হি ইটস লাইক আ হর্স অ্যাট পার্টিস। এবার আমি, তুমি, যদি আমি এই কথাটা লিখি যে সে পার্টিতে প্রচুর খায়, তাহলে কি লিখবো? হি ইটস আ লট অ্যাট পার্টিস। এই কথাটা আমি লিখে দেবো, ঠিক কিনা বলো? কিন্তু লেখাটা আরো ভালো কখন হবে? যখন আমি লিখবো হি ইটস লাইক এ হর্স অ্যাট পার্টিস। তাহলে ইট লাইক এ হর্স মানে কি? ইট লাইক আ হর্স মানে হচ্ছে ইট আ লট, মানে যে প্রচুর খায়। তারপরে হচ্ছে হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস মানে বি পেশেন্ট, যে একেবারে চুপ করে ধৈর্য ধরে যে বসে থাকে, যে ওয়েট করে, ঠিক আছে, অপেক্ষা করে, সেটাকে বলা হয় হোল্ড ইউর হর্সেস। কি বলেছে? হোল্ড ইউর হর্সেস মানে ওয়েট, অপেক্ষা করো, আনটিল ইউ গেট রেজাল্টস। আনটিল ইউ গেট রেজাল্টস। এবং আনটিলের ক্ষেত্রে আমার মনে আছে, আশা করি তোমাদের মনে আছে, যে আনটিল হচ্ছে কনজাংশন। আনটিল মানে হচ্ছে টাইম বোঝায়, এবং আনটিল হচ্ছে নিজেই একটা নেগেটিভ শব্দ। সেই জন্য আনটিলের সাথে কখনো নো বা নট ইউজ করা যাবে না, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, তাই তো? তাহলে হোল্ড ইউর হর্সেস মানে হচ্ছে অপেক্ষা করে, ধৈর্য ধরে অপেক্ষা করা। যখনই তুমি, আজকে ধরো একটা পরীক্ষায় তুমি ফেল করে গেলে, ধরো বিসিএস প্রিলিমস এ ফেল করে গেছো, কাট অফ ক্র্যাক করতে পারোনি, তখন তুমি কি করবে? হোল্ড ইউর হর্সেস। তখন পর্যন্ত তুমি অপেক্ষা করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি গুড রেজাল্টস করতে পারছো, ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নেক্সট হচ্ছে টু বিট অর ফ্লগ আ ডেড হর্স। মানে কি? বিট মানে তো জানোই, মার দেওয়া, ঠিক আছে?
মানে হচ্ছে টু ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড এনার্জি অন আননেসেসারি থিংস। যখন তুমি অযথা কোনো কাজে নিজের সময় নষ্ট, নিজের এনার্জি নষ্ট করছো, তখন সেই ইডিয়ামটা আমরা ব্যবহার করব, টু বিট অর ফ্লগ আ ডেড হর্স। যেমন দেখো, ইট ইজ লাইক ফ্লগিং অফ ডেড হর্স, ফ্লগিং অফ ডেড হর্স টু কনভিন্সিং। তাকে বোঝানো হচ্ছে, মানে এইটাকে কি বলবো, উলুবনে মুক্ত সরানো যেটাকে বলা হয়, উলুবনে মুক্ত সরানো, ফাঁকায় ফাঁকায় সময় নষ্ট করা, কোনো কাজে দেয় না, সেই জিনিসটা এখানে বলতে পারো, টু বিট অর ফ্লগিং আ ডেড হর্স। নেক্সট হচ্ছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে কি, ডু থিংস ইন রং অর্ডার। কোনো কাজ করছো তুমি, ভুল ভাবে করছো, রং অর্ডারে যখন করছো, তখন তুমি ব্যবহার করবে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। The government put the cart before the horse by investing heavily before making major reforms. ঠিক আছে, মানে ভুল পথে কোনো কিছু কাজ করা, সেটাকে বলা হয় পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। তারপরে হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ মানে হচ্ছে এনি ইনফরমেশন কামিং ফ্রম দ্য রিলায়েবল সোর্স। কোনো তথ্য একেবারে সঠিক জায়গা থেকে যখন তুমি পাচ্ছ, তখন সেটাকে বলবে স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। I will get straight from the horse's mouth. ঠিক আছে, যেমন এখানে বলেছে ইউ উইল হ্যাভ টু ওয়েট টিল দ্য নিউজ কাম স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সঠিক জায়গা থেকে খবর আসছে। তাহলে সেই জায়গায় আমি কি ইউজ করলাম, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। নেক্সট হচ্ছে হর্স সেন্স। আমরা ইউজ করি কমন সেন্স। ইউ ডোন্ট হ্যাভ কমন সেন্স, তোমার কোনো সেন্স নেই, ইউ আর এ ননসেন্স, আমরা বলি তো, ইউ আর এ ননসেন্স বলি। তারপরে আমরা বলি ইউ ডোন্ট হ্যাভ কমন সেন্স, ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, এইসবও বলি। তাহলে সেই জায়গায় আমরা বলছি কি, ইউ ডোন্ট হ্যাভ হর্স সেন্স, ইউ ডোন্ট হ্যাভ হর্স সেন্স। হর্স সেন্স মানেই হচ্ছে কমন সেন্স। নেক্সট হচ্ছে হর্স ট্রেড। হর্স ট্রেড যেটাকে বাংলায় বলি ঘোড়া বেচা কেনা চলছে। কোথায় শোনো সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো, যে ভালোই ঘোড়া বেচা কেনা চলছে, এবং এটা এখন তো আমাদের বর্তমানের পরিস্থিতিতে তো খুবই চলে ঘোড়া বেচা কেনা। তাহলে তার মানে হচ্ছে বার্গেন করা, বার্গেন করা। ঠিক আছে, এবার বার্গেন মানে হচ্ছে দর কষাকষি করা। আফটার এ লট অফ হর্স ট্রেড আই ওয়াজ এবল টু বাই দ্য প্রোডাক্ট। তাহলে যখনই দর কষাকষি জিনিসটা লিখছি, সেই জায়গাতে আমি কি লিখতে পারি, হর্স ট্রেড লিখতে পারি। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিশ। ফিশ দিয়ে, ফিশ মানে তো মাছ, তাই তো। তাহলে বিগ ফিশ মানে একটা বড় মাছ। দেয়ার ওয়াজ এ বিগ ফিশ, বললাম আমি, দেয়ার ওয়াজ এ বিগ ফিশ ইন মাই লোকালিটি। তার মানে মানেটা আমরা কি করলাম, যে একটা বড় মাছ আমাদের পাড়াতে আসে, আমাদের লোকালিটিতে, আমাদের এরিয়ায় একটা বড় মাছ আছে। কিন্তু তা তো মানে নয়, মানেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন আছে। দেয়ার ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লোকালিটি। ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট পার্সনটা না লিখে আমি লিখছি আ বিগ ফিশ। যেটাকে বাংলায় বলি বড় মাগুর আছে, বা বড় কাতলা আছে, বা বড় মাগুর আছে, যেটাকে বলি সেটাকেই আমরা বলছি আ বিগ ফিশ। যেমন এখানে লিখেছি দেখো, হি ইজ এ বিগ ফিশ ইন দ্য কোম্পানি। নেক্সট হচ্ছে টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স মানে হচ্ছে টু ইনভলভ ওয়ান ইন টেকিং রিস্ক টু গেইন প্রফিট। মানে একজন রিস্ক নিচ্ছে কি জন্য, তার লাভের জন্য। যখন কেউ কোনো নিজের লাভের জন্য রিস্ক নিচ্ছে, তখন সেটাকে বলা হয় টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। হি ইজ ফিশিং ইন ট্রাবলড ওয়াটার্স বাই বাইং দ্য শেয়ারস অফ দ্য কোম্পানি। তাহলে রিস্ক নিয়ে প্রফিট কামানো যখন আমি করব, তখন আমি বলবো ফিশিং ইন ট্রাবলড ওয়াটার্স। কঠিন জল থেকে, দুঃখের জল থেকে, ক্ষতিকর জল থেকে মাছ ধরা,
সেটাকে আমরা বলবো ফিশিং ইন ট্রাবল ওয়াটার। এখানে কি বলেছে, হি ইজ ফিশিং ইন ট্রাবল ওয়াটার বাই বাইং দ্য শেয়ারস অফ দ্য কোম্পানি। কোম্পানির শেয়ার কিনে সে কি করছে, সে অনেক বড় রিস্ক নিয়ে সে প্রফিট করার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা, ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার মানে ভেরি আনফ্যামিলিয়ার সিচুয়েশন, একেবারে একেবারে মানে কি বলে, অপ্রস্তুত পরিস্থিতিতে যখন আমরা পড়ে যাই তখন আমরা বলবো ফিশ আউট অফ ওয়াটার। সেন্টেন্স দেখো কি বলেছে, সি লুক লাইক ফিশ আউট অফ ওয়াটার when she was asked to cook। যখন তাকে রান্না করতে বলা হলো তখন সি লুক লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, অপ্রস্তুত অবস্থায় সে পড়ে গেল। বোঝা যাচ্ছে তো? নেক্সট হচ্ছে ড্রিঙ্ক লাইক এ ফিশ। তাহলে এটার মানে কি করব, মাছের মতো পান করা, কিন্তু তা নয়। ড্রিঙ্ক লাইক এ ফিশ মানে অ্যালকোহলিক, ঠিক আছে, মানে ড্রাঙ্ক যাকে বলে, একেবারে মত্ত অবস্থায়। দে ড্রিঙ্ক লাইক এ ফিশ অ্যাট পার্টিস, একেবারে খুব বেশি যখন কেউ মদ খায় তখন সেটাকে বলবো ড্রিঙ্ক লাইক এ ফিশ। তারপরে হচ্ছে আ কোল্ড ফিশ, একটা ঠান্ডা মাছ। ঠান্ডা কখন হবে, যখন তার মধ্যে কোনো ইমোশন থাকবে না, যখন তার সে কারো কোনো কিছু পাত্তা দেয় না, কোনো কিছু কনসার্ন করে না, তখন সেটাকে আমরা বলবো আ কোল্ড ফিশ। কি বলেছে, হি ইজ এ কোল্ড ফিশ অ্যান্ড ডাজ নট টক টু হিজ কলিগস, একদম উদাসীন, যখন কারোর মধ্যে কোনো মানে দুঃখ, কোনো আনন্দ, কোনো কিছুতে কেউ মানে মিশতে চায় না, এরকম যখন কাউকে দেখছি তাকে আমরা কি বলবো, আ কোল্ড ফিশ। হি ইজ এ কোল্ড ফিশ অ্যান্ড ডাজ নট টক টু হিজ কলিগস, তার কলিগের সাথেও সে কথা বলে না। নেক্সট হচ্ছে আ ফিশি স্টোরি, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আ ফিশি স্টোরি মানে হচ্ছে একটা বড় মিথ্যা, একটা বড় মিথ্যা কথা বলাকে আমরা বিগ লাই না বলে বলবো আ ফিশি স্টোরি। কি হচ্ছে তখন, ডোন্ট ট্রাই টু বিফুল মি বাই টেলিং এ ফিশি স্টোরি, আমাকে বোকা করার চেষ্টা করো না এই মিথ্যা গল্প বলে। নেক্সট আরো আছে ফিশ দিয়ে, ফিশ ফর এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে গেট প্রেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফ্রম আদার্স, প্রশংসা পাওয়া, কারো কাছ থেকে প্রশংসা পাওয়া, সেটাকে বলা হয় ফিশ ফর এ কমপ্লিমেন্ট। দে ড্রিঙ্ক, এই সেন্টেন্সটা ভুল আছে, ফিশ অ্যাট পার্টিসটাই হয়ে গেছে, ঠিক আছে। সি is she is very attractive which makes her fish for a compliment। নেক্সট হচ্ছে শুটিং ফিশ ইন এ ব্যারেল মানে হচ্ছে একেবারে সহজ কোনো কাজ যখন আমরা করছি তখন আমরা বলছি শুটিং ফিশ ইন এ ব্যারেল। কি বলেছে, কম্পিটিং মানে প্রতিযোগিতা করা, কম্পিটিং মানে হচ্ছে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা, তার সাথে প্রতিযোগিতা করে ইজ লাইক শুটিং ফিশ ইন এ ব্যারেল, তার মানে হচ্ছে সহজ কাজ, তার সাথে প্রতিযোগিতা করাটা হচ্ছে সহজ কাজ। নাইদার ফিশ নর ফাউল, ফাউল মানে হচ্ছে বাজে, ব্যাড, ঠিক আছে। সামথিং ভেরি আনক্লিয়ার যখন হয় তখন বলি আমরা নাইদার ফিশ নর ফাউল। হাইজ সাজেশনস আর নাইদার ফিশ নর ফাউল মানে অস্পষ্ট, তার সাজেশনটা ক্লিয়ার নয়, তখন আমরা যখনই কোনো কিছু ক্লিয়ার থাকবে না তখন আমরা কি ইউজ করব, নাইদার ফিশ নর ফাউল। নেক্সট হচ্ছে আ বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে টু ডু ইম্পর্টেন্ট থিংস, কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন আমরা করছি তখন আমরা ইউজ করব আ বিগার ফিশ টু ফ্রাই।
I don't want to waste my time as I have a bigger fish to fry. আমি কোনো মতেই নিজের সময় নষ্ট করতে চাই না, কেন? কারণ আমার কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ করার জিনিস আছে। I have a bigger fish to fry. I have a bigger fish to fry মানে কি হচ্ছে? Important things to do. I have a important things to do. এই জায়গায় আমি বসাচ্ছি I have a bigger fish to fry. এটা হয়ে গেল ফিশ দিয়ে অনেক কটাই ছিল। নেক্সট হচ্ছে গ্রিক মাইথোলজি। আমাদের গ্রিক মাইথোলজি থেকে কিছু কিছু শব্দ যেটা পরীক্ষায় দেয় এবং আমরা নিজেদের লেখনীতে নিজেদের রাইটিং এও আমরা এগুলোকে ইউজ করার চেষ্টা করব। সেই জন্য আমাদের দরকার যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে কি বলছে? নেমেসিস। ফার্স্ট যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে নেমেসিস। নেমেসিস মানে হচ্ছে পানিশমেন্ট, শাস্তি। নেমেসিস মানে হচ্ছে শাস্তি। His immoral behavior brought about his nemesis. তার যে বিহেভিয়ার, আচরণ, অনৈতিক আচরণ ডেকে নিয়ে এসছে, এনে দিয়েছে কি? তার পানিশমেন্ট, তাকে তার শাস্তি দিয়েছে। নেক্সট হচ্ছে মিডাস টাচ, গোল্ডেন টাচ। মিডাস টাচ মানে হচ্ছে ভালো, যেটা নিয়ে আসে ভালো রেজাল্ট, সেটাকে বলা হয় মিডাস টাচ বা গোল্ডেন টাচ। কি বলেছে? দ্য কোম্পানি ওয়াজ ইন প্রফিট বিকজ অফ হিজ মিডাস টাচ। ঠিক আছে, কোম্পানি প্রফিটে আছে কেন? কারণ সবসময় গুড রেজাল্ট দিচ্ছে কোম্পানি। ভালো রেজাল্ট দেওয়ার জন্য, ভালো ফল দেওয়ার জন্য কোম্পানি সবসময় প্রফিটে আছে। নেক্সট হচ্ছে হারকিউলিয়ান টাস্ক। হারকিউলিয়ান টাস্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিক মাইথোলজি থেকে বহুবার আসে, তিনটেই এখনো পর্যন্ত ইম্পর্টেন্টই দেখলাম। ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল টাস্ক। হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে, হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে কঠিন এবং অসম্ভব কোনো কাজ যখন কেউ করে তখন সেটাকে বলা হয় হারকিউলিয়ান টাস্ক। কঠিন এবং অসম্ভব যখন কোনো কাজ কেউ করে তখন সেটাকে হারকিউলিয়ান টাস্ক বলে। টু কমপ্লিট দিস ওয়ার্ক ইন ওয়ান ডে ওয়াজ এ হারকিউলিয়ান টাস্ক। ধরো তুমি 7 দিনে তুমি একটা পরীক্ষা ক্লিয়ার করে দিলে, তাহলে সেটা একটা কি রকম হবে? হারকিউলিয়ান টাস্ক হবে। ধরো একটা তুমি ইংলিশের ধরো একটা বই পড়ছো, ইংলিশে গ্রামার বই, সেই গ্রামার বইটা তুমি 10 দিনে পুরো শেষ করে দিলে, তার মানে সেটা খুবই ডিফিকাল্ট এবং ইম্পসিবল টাস্ক হচ্ছে। তাহলে এই 10 ডেজে যখন তুমি করে দিচ্ছ, তার মানে তুমি একটা হারকিউলিয়ান টাস্ক করলে। তাই যখনই কোনো অসম্ভব কোনো টাস্ক তুমি করছো, অসম্ভব ইম্পসিবল টাস্ক না লিখে আমি লিখবো হারকিউলিয়ান টাস্ক। ওকে? না বুঝতে পারলে কিন্তু বারবার বলছি কমেন্ট করবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। আরো আছে দেখো গ্রিক মাইথোলজি থেকে। নেক্সট হচ্ছে অ্যাডোনিস। অ্যাডোনিস মানে হচ্ছে ইয়াং হ্যান্ডসাম ম্যান, সুন্দর একেবারে জেল্লা দেওয়া যখন কোনো মানুষ থাকবে। তোমরা কি জানো যে হ্যান্ডসাম, প্রেটি আর বিউটিফুল এইগুলোর মধ্যে পার্থক্য কি? হ্যান্ডসাম, প্রেটি আর বিউটিফুল এর মধ্যে পার্থক্য কি? ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, তবু একটু শুনে নাও। হ্যান্ডসাম মানে হচ্ছে যার, প্রথমে প্রেটিতে, প্রেটি 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 মানে হচ্ছে যার মুখটা সুন্দর, যার ফেস সুন্দর, তাকে বলা হয় প্রেটি। তাই ফেস সুন্দর মেয়েদের বেশি হয়, তাই মেয়েদের ক্ষেত্রে আমরা প্রেটি ইউজ করি। হ্যান্ডসাম যাদের শরীরের গঠনটা সুন্দর, যাদের বডি, যাদের শরীরের গঠনটা সুন্দর, তাকে আমরা হ্যান্ডসাম বলি। সেই জন্য এই হ্যান্ডসাম কথাটা পুরুষের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি। কিন্তু এই নয় যে আমরা শুধু পুরুষের ক্ষেত্রে ইউজ করতে পারবো, মেয়েদের ক্ষেত্রে করতে পারবো না। মেয়েদের ক্ষেত্রেও হ্যান্ডসাম ইউজ হয়। তাহলে যখন কারোর মুখটা সুন্দর তখন তাকে প্রেটি বলবো, কারোর শরীরটা সুন্দর তখন তাকে হ্যান্ডসাম বলবো। আর কেউ যদি আপাদমস্তক সুন্দর হয়, একদম টপ টু বটম যখন সে সুন্দর, তখন তাকে বিউটিফুল বলা হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো না পারোনি? প্রেটি, হ্যান্ডসাম, বিউটিফুল তিনটেই মানে সুন্দর। প্রেটি মানে হচ্ছে যার মুখটা সুন্দর,
হ্যান্ডসাম মানে হচ্ছে মুখ বাদ দিয়ে গোটাটা সুন্দর, আর বিউটিফুল মানে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর। বেশ, আমরা চলে আসি তাহলে। অ্যাডোনিস মানে আমরা জানলাম ইয়াং এবং হ্যান্ডসাম ম্যান। হিজ অ্যাডোনিস লুকস মেড হিম উইন ফ্রম আদার্স। তার যে সুন্দর যে চেহারা, সুন্দর যে গঠন, সেটা সবারই মন জয় করে নেয়। নেক্সট হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজান হর্স মানে হচ্ছে গোপন ভাবে ব্যবহার করা। হি ওয়াজ ইউজড অ্যাজ ট্রোজান হর্স বাই হিজ বস। তাকে গোপন ভাবে ব্যবহার করে তার বস। ঠিক আছে, কোনো কিছু যখন গোপন ভাবে ব্যবহার করা হয় তখন আমরা যে ইডিয়ামটা ইউজ করব সেটা হচ্ছে ট্রোজান হর্স। নেক্সট হচ্ছে কাট এ গার্জিয়ান নট, মানে হচ্ছে টু সলভ এ ডিফিকাল্ট প্রবলেম বাই ফোর্স। কোনো কিছু কঠিন সমস্যা সমাধান করা বাই ফোর্স, একেবারে ফোর্সের দ্বারা, তখন সেটাকে বলা হয় কাট এ গার্জিয়ান নট। টু মেক হিম আন্ডারস্ট্যান্ড ওয়াজ লাইক এ কাটিং আ গার্জিয়ান নট। ঠিক আছে, তাকে বোঝানো মানে মনে হচ্ছে জোর করে সেই সমস্যার সমাধান করার মতো। মানে অনেকেই আছে আবাং যাকে বলা হয়, কোনো কিছুই বুঝতে চায় না, তো তাকে যখন তুমি বোঝাচ্ছ তখন সেটা হচ্ছে কাট এ গার্জিয়ান নট। নেক্সট হচ্ছে ফেদার দিয়ে। ফেদার, ফেদার মানে হচ্ছে ফেদার ইন ওয়ানস ক্যাপ, মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, কোনো কিছু পাওয়া, কোনো কিছু অ্যাচিভ করা, তখন সেটাকে বলবো আমরা এ ফেদার ইন ওয়ানস ক্যাপ। It is a feather to his cap to represent his country in the Olympics. তাহলে it is a feather to his cap মানে it is achievement, it is his achievement to represent his country in the Olympics. অবশ্যই achievement. It is his achievement to top in West Bengal. অবশ্যই it is a feather to his cap to represent his country in the Olympics. Feather one's nest মানে হচ্ছে act selfishly, স্বার্থপরের মতো যখন কেউ কাজ করে, স্বার্থপরের মতো যখন কেউ কাজ করে তখন সেটাকে বলা হয় feather one's nest. He used to feather his nest by using the money that was raised by charity. সে ব্যবহার করে স্বার্থপরের মতো তার টাকাটা, যেটা সে নিজে ব্যবহার করছে, যেটা চ্যারিটির জন্য, দান করার জন্য যেটা ছিল, সেটা সে নিজে স্বার্থপরের মতো ব্যবহার করেছে। টু শো দ্য হোয়াইট ফেদার মানে হচ্ছে টু বিহেভ লাইক এ কাওয়ার্ড, একেবারে ভিতুর মতো ব্যবহার করা। ভিতুর মতো যখন ব্যবহার করে কেউ তখন সেটাকে বলা হয় টু শো দ্য হোয়াইট ফেদার। ডোন্ট শো দ্য হোয়াইট ফেদার বিফোর দ্য এনিমি স্টিল দ্য এন্ড। কখনোই শত্রুর কাছে ভয় পাবে না, ভীত হবে না। ডোন্ট শো দ্য হোয়াইট ফেদার, কখনোই দেখাবে না টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত। বুঝে গেলেই তো মেরে ফেলবে, তাই এনিমির কাছে কখনোই নিজের হোয়াইট ফেদারটা দেখানো উচিত নয়। নেক্সট হচ্ছে ইন ফাইন ফেদার মানে হচ্ছে ওয়েল ড্রেসড, একেবারে সুন্দর যখন তুমি জামা কাপড় পরছো, আই অ্যাম ওয়েল ড্রেসড বা হি ইজ ওয়েল ড্রেসড, আমি বলছি, সেই জায়গায় বলবো কি আই অ্যাম ইন ফাইন ফেদার, আই অ্যাম ইন ফাইন ফেদার, আই অ্যাম ইন ফাইন ফেদার। She was in fine feather in the party, তাহলে ওয়েল ড্রেসড ইন দ্য পার্টি। রাফল ওয়ান ফেদার্স মানে হচ্ছে ইরিটেট করা, বিরক্ত করা। অ্যানয় মানেও বিরক্ত করা, ঠিক আছে, এবং অ্যানয়ের সাথে আমরা বলেছি মানুষ হলে উইথ হয় এবং সামথিং হলে অ্যাট হয়। তাহলে রাফল ওয়ান ফেদার্স মানে বিরক্ত করা, আই ডিডন্ট মিন টু রাফল ইউর ফেদার্স। তারপর হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার, সিমিলার টু ইচ আদার ইন বিহেভিয়ার। বার্ডস অফ দ্য সেম ফেদার মানে হচ্ছে ব্যবহারে একই রকম, কন্ডাক্ট অর ওপিনিয়ন, ওপিনিয়নেও একই রকম, মতামতেও একই রকম, ব্যবহারেও একই রকম যখন কেউ থাকে তখন সেটাকে বার্ডস অফ দ্য সেম ফেদার বলে। বোথ দ্য ফ্রেন্ডস আর বার্ডস অফ দ্য সেম ফেদার, তাই দুই বন্ধুরাই হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার। তারপর হচ্ছে ডগ, ডগ দিয়ে হচ্ছে ডগ ইন দ্য ম্যাঙ্গার মানে হচ্ছে ওয়েল ড্রেসড। এখনই পড়েছিলাম ফাইন ফেদার,
এখনই পড়েছিলাম ফাইন ফেদার, তার মানে হচ্ছে ওয়েল ড্রেস। আবার এ ডগ ইন ম্যাঙ্গার মানেও হচ্ছে ওয়েল ড্রেস। তাহলে এটা মনে হয় গন্ডগোল হয়েছে। তো যাই হোক, ডগটা আমরা পরের দিন আলোচনা করব। আজকে আমরা এতটাই রাখছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে আর ওইখানে মনে হয় একটু গন্ডগোল হয়েছে, তাই আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব। আর এতটাই থাকলো, থ্যাংক ইউ সবাই, ততক্ষণ স্টে সেফ এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাই তো? থ্যাংক ইউ।